আসসালামু আলাইকুম। ক্রিকবল শোতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আব্দুল্লাহ আল মাহমুদ। অবিশ্বাস্য ঐতিহাসিক একটি জয় তুলে নিল টাইগাররা পরাশক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বাংলাদেশ গত ২১ বছর পর সেকেন্ড ওডিআইতে অস্ট্রেলিয়ার সাথে জয়লাভ করতে পেরেছিল। এরপরেই একদিনের ব্যবধানে সেকেন্ড ম্যাচটি জয় করে একটি সিরিজ সম্পূর্ণ নিশ্চিত করে ফেলল। পুরো ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়ে টাইগাররা আবারও প্রমাণ করলো ওডিআইতে তারা কতটুকু শক্তিশালী হয়ে ভয়ঙ্করভাবে ফিরে এসেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই অনেকেই টিপিক্যাল মিরপুরের স্লো পিচ এবং টার্নিং উইকেটের পিচের কথা বলে বাংলাদেশের এই জয়কে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করছেন। তবে আমরা এবার এটা গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে নিজস্ব স্ট্রেংথ, সেই স্ট্রেংথের উপরে ফাস্ট বোলিং ট্র্যাক বানিয়ে তাদেরকেই সেই পিচের উপরেই ধরাশায়ী করে ফেললো এবং এত ইজিলি জয় পেয়েছে বাংলাদেশ, যেটা আমরা কেউই কল্পনা করতে পারিনি। অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের স্ট্রেংথ যেটা ফাস্ট বোলিং পিচ, সেই পিচের উপরেই তাদেরকে বাংলাদেশ ধরাশায়ী করে সিরিজ নিশ্চিত করে ফেললো। তো উপর কোনো আলোচনা না করে আমরা সরাসরি খেলার বিশ্লেষণে চলে যাব। ফার্স্ট অফ অল, বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে নিয়ে যত বেশি আমরা প্রশংসা করব ততই কম হবে। বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুতগামী বোলার হিসেবে বাংলাদেশের নাহিদ রানা সবচেয়ে বেশি এগিয়ে আছে। ওয়ার্ল্ডের আপনি যত বড় বড় দেশের, নিউজিল্যান্ডের ওরুকের কথা বলতে পারেন, পাকিস্তানের হারিস রৌফের কথা বলতে পারেন, ইনফ্যাক্ট খোদ অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কও এখনকার সময় এসে ১৩৫ গতিতে কন্টিনিউয়াসলি বল করতে পারছে না। সেক্ষেত্রে আমাদের নাহিদ রানার প্রশংসা যতই করি ততই কম হবে। লাইন লেন্থ এবং গতির মিশেলে সে যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে বধ করেছে সেটা খুবই প্রশংসার যোগ্য। মুস্তাফিজের প্রশংসা না করলেই নয়। সেকেন্ড ম্যাচের জয়ের নায়ক ছিলেন তিনি এবং মাত্র ২৭ রান দিয়ে অস্ট্রেলিয়ার মেইন ৩ জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশের জয়ের নায়ক হয়ে গেছেন তিনি। পাশাপাশি বলতে হবে তাসকিনের কথা। প্রত্যেকটি ম্যাচে যিনি দেখাচ্ছেন আমাদেরকে একদম নতুন বলে কিভাবে সুইং করে কিভাবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে বধ করা যায়, সে ওপেন গেট সে করে দিচ্ছেন। প্রত্যেক ম্যাচের প্রথম ওভারেই তার একটা করে উইকেট আমাদের বাংলাদেশকে বোলিং ইউনিটের শুরুটা অনেক প্রাণবন্ত এবং সচ্ছল করে শুরুটা এনে দিচ্ছে। বড় করে বলতে হবে মোসাদ্দেকের নাম, মোসাদ্দেক হোসেন, যিনি গত ৪ বছর পরে বাংলাদেশে ওডিআইতে দলে ফিরেছেন এবং ফিরেই তিনি বাজিমাত করেছেন। প্রথম ম্যাচে বল হাতে ২টি উইকেট নিয়েছেন ৩৭ রানে এবং ব্যাটিং এসে ৭০ বলে ৮৬ রানের একটি ম্যাচ জয়ী উইনিং নক খেলেছেন। সেকেন্ড ম্যাচে আমাদের সৌম্য সরকারকে আলাদা করে কৃতিত্ব দিতে হবে ব্যাটিং এ। তিনি বেশ কিছু সুযোগ পেয়েও ভালো করেও বারবার দল থেকে বাদ পড়েছেন। আপনাদের মনে আছে সম্ভবত নিউজিল্যান্ডে ১৬৯ রানের একটি ভয়ঙ্কর বিধ্বংসী ইনিংস খেলে সৌম্য সরকার তারপরে কিন্তু বাদ হয়ে যান। এটা তার জন্য খুবই দুঃখজনক এবং হতাশাজনক। শ্রীলঙ্কা সিরিজের আগে তাকে ইনজুরি দেখানো হয় সিলেকশন বোর্ড থেকে। তারপরে তিনি প্র্যাকটিস ম্যাচে সেখানেই ৫৬ রানের ইনিংস খেলেন। এরপরে তিনি ৪২ এবং ৯১ রানের পরপর ২টি দারুণ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজে। তারপরে তাকে আবার একাদশ থেকে বাদ দেওয়া হয়। এই বিষয়গুলো দুঃখজনক। সৌম্য সরকারের মতো একজন ক্যাপাবল ব্যাটসম্যান যখন বারবার সুযোগ পেয়েও দল থেকে বাদ পড়েন, তখন তার কনফিডেন্সে কিছুটা হলেও ভাটা পড়ে, যেটা আমাদের বাংলাদেশ দলের জন্য খুবই দুঃখজনক। সো এত কিছুর পরেও যখন সৌম্য সরকার আবার প্রত্যাবর্তন করেন এবং দারুণ একটি ম্যাচ জয়ী ইনিংস খেলে শান্তর সাথে, স্পেশালি শান্তর সাথে যে পার্টনারশিপটা করেছিল আমাদের সেকেন্ড ম্যাচ জয়ের জন্য এবং সিরিজ জয়ের জন্য সবচেয়ে বড় একটা সেখানে ভূমিকা রয়েছে। এরপরে আমাদের বলতে হবে নাজমুল ইসলাম শান্তের কথা। আমি মনে করি বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে ভালো ক্রিকেট গেম সেন্সের একজন অধিকারী হচ্ছে নাজমুল ইসলাম শান্ত, যিনি গত টানা ৩ ম্যাচে 50+ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরিও ছিল। এরপরে এসে গত ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে তিনি সৌম্য সরকারের সাথে যে পার্টনারশিপটা করলেন, সেই পার্টনারশিপ থেকে তার বাংলাদেশকে জয়ের প্রান্তরে নিয়ে এসছে এবং সেই পার্টনারশিপ যদিও 50 করতে পারেননি তিনি, ৪১ রানে আউট হন। তার এই ৪১ রানের ইম্পর্টেন্ট মূল্যবান ইনিংসটা দলকে জয়ের প্রান্তরে নিয়ে যেতে যথেষ্ট ভূমিকা পালন করে। তো আমি মনে করি বাংলাদেশে বর্তমান সময়ে ভালো ওডিআই এবং টেস্টে ক্যাপ্টেন্সি করার মতো ভালো যোগ্যতা যদি কারো থাকে, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত। এক্ষেত্রে অনেকে আমার সাথে এগ্রি করবেন না হয়তো। মেহেদী হাসান মিরাজ বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়কত্ব করছেন ওডিআইতে এবং তিনি পরপর আমাদেরকে সিরিজ জয় এনে দিচ্ছেন, আপনি বলতেই পারেন। তবে আমি বলবো এই ক্ষেত্রে মিরাজের অধিনায়কত্বের যথেষ্ট দুর্বলতা এবং যথেষ্ট সেলফিশ প্যাটার্নের কিছু ব্যাপার স্যাপার আমরা দেখতে পাই রেগুলারলি, যেটা হচ্ছে। অনেকে আমার সাথে এগ্রিও করবেন। সেকেন্ড ম্যাচে যখন ৪০ ওভার পার হয়ে যাচ্ছিল, অস্ট্রেলিয়ার 7th উইকেটের পার্টনারশিপটা যখন ১০০ রানের উপরে ১০০ রান অতিক্রম করে ফেলছিল, তখনও কিন্তু মোসাদ্দেকের মতো একজন ক্যাপেবল বলারকে তখন আনাই হয়নি। এক্ষেত্রে আমি সবচেয়ে বেশি নির্বুদ্ধিতা এবং সেলফিশ বলবো মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিকে। পাশাপাশি আমাদের দলে সৌম্য ছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ২০১৯-এর বিশ্বকাপে যখন অস্ট্রেলিয়া ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চের সাথে যখন একটা বিশাল বড় পার্টনারশিপ হয়ে যায়, সেখানে প্রায় ১৫০ উপরে ওপেনিং উইকেটে পার্টনারশিপ হয়, সেখানে কেউ উইকেট নিতে পারছিল না। শেষে এসে আমাদের সেই সৌম্য সরকার, যিনি পার্ট টাইম মিডিয়াম পেস বলার, তিনি গেছে উইকেটটা নেন। তো এরকম পার্ট টাইম মিডিয়াম পেস বলাররা উইকেট নিতে যথেষ্ট সহায়ক হয় বিভিন্ন সময়। যখন কেউ উইকেট নিতে পারে না, তখন তাদের কার্যকরী বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখা যায়। সেখানে আমাদের মেহেদী হোসেন মিরাজ, আমি জানি না তার ট্যাকটিক্যালি কি চিন্তা
চিন্তা ভাবনা থেকে কিভাবে কি টেকনিক্যালি চিন্তা করে সে বলারদেরকে বোলিং করিয়েছেন। আমি মনে করি এক্ষেত্রে সৌম্য সরকার এবং মোসাদ্দেক দুজনকেই বল না করে ম্যাচ বাংলাদেশের জন্য আরো কঠিন করে ফেলা হচ্ছিল। একজন ভালো ক্যাপাবল ক্যাপ্টেন, একজন ভালো অভিজ্ঞ অধিনায়ক কখনো এরকম করতে পারেন না। আর পাশাপাশি আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ওই ম্যাচে মেহেদী হাসান মিরাজ ছিল সবচেয়ে বেশি ইকোনমিক্যাল বোলার। আপনি চিন্তা করেন, যখন একজন ক্যাপ্টেন সবচেয়ে বেশি ইকোনমিক্যাল বল করতে থাকবেন, পরপর ওভার আসতে থাকবেন এবং মার খেতে থাকবেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার হাতে থাকা দুইটা ভালো বোলিং অপশন ব্যবহারই না করেন, সেক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশের ম্যাচ জয়ের জন্য অনেক বড় বাধা হয়ে দাঁড়াতে পারত। আলহামদুলিল্লাহ সবকিছু জয় করে, সবকিছু অতিক্রম করে আমরা ম্যাচ জিতে নিয়েছি, সিরিজ জিতে নিয়েছি। বাংলাদেশকে অভিনন্দন, টাইগারদের অভিনন্দন এবং তাদেরকে অভিনন্দন যারা বাংলাদেশকে কেনিয়ার সাথে তুলনা করে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে চলে যাচ্ছে বলে বলে এতদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, এবং এই জয়টাকেও, এত বড় একটা অস্ট্রেলিয়ার বধের সিরিজ জয়টাকেও যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তাদেরকে অভিনন্দন। আপনাদের মুখে চুনকালি মেখে দিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিশালী দলের সাথে সিরিজ জয় করে নিল। আমরা আশা করি নেক্সট ম্যাচ আগামীকালকে হতে যাচ্ছে এবং সেখানেও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আরো বড়সড় একটি ধাক্কা দিয়ে বাংলাদেশ পরাজিত করবে এবং আমাদের সবাইকে আরো বেশি খুশি করে দিবে। তো বন্ধুরা, 9 জুন ছিল আমাদের শক্তির মহড়া এবং 11 জুন ছিল আমাদের জন্য একটি দারুণ পরীক্ষা। বাংলাদেশ দুটি পরীক্ষাতেই লেটার মার্ক পেয়ে পাশ করে সিরিজটি জয় করে নিয়েছে। তো আপনি জানাবেন আপনার কাছে কোন জয়টি বেশি ভালো লেগেছে। সবশেষে বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে জয়ের আনন্দ আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ক্রিকবলের সাথেই থাকবেন। ক্রিকবল শো আপনাদেরকে বাংলাদেশের জনপ্রিয় সব ধরনের খেলাধুলার আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও নিয়ে আপনাদের সঙ্গেই থাকবে। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।